বিগত 22শে এপ্রিল 2025 কাশ্মীরের পাহলগামে নিরীহ নিরস্ত্র 25 হিন্দু পর্যটককে বেছে বেছে যেভাবে খুন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারত 65 বছরের পুরনো সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। আর এই বাতিল করার পরে পাকিস্তানের যে মাথার ঠিক নেই সেটা কিন্তু আপনি যে কোনো সাংবাদিক বা যে কোনো সংবাদ চ্যানেলে দেখতে পারবেন। পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতা নানা রকম বক্তব্য রাখতে শুরু করেছে। এটা হচ্ছে পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো বলেছেন, ভারত যদি পাকিস্তানের জল বন্ধ করে তবে সিন্ধু দিয়ে ভারতের রক্ত বইবে। শাহবাজ শরীফ তো পরিষ্কার বলেছেন যে সিন্ধুর জল বন্ধ করলে সেটা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। তাহলে বুঝতেই পারছেন যে এই সিন্ধু জলচুক্তি বাতিল করাটা পাকিস্তানের জন্য কতটা ক্ষতির। কিন্তু এই সিন্ধু জলচুক্তি ব্যাপারটা আসলে কি, কেন 65 বছর আগে ভারত এবং পাকিস্তান এক আলোচনার টেবিলে বসে এই চুক্তিটা করে? এই সিন্ধু জলচুক্তি পাকিস্তানের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আর যদি ভারত এই সিন্ধু জলচুক্তি বন্ধ করে দেয় তবে সেটা পাকিস্তানের উপর কতটা এফেক্ট ফেলবে? চলুন আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর খুঁজে নেব। সালটা তখন 1947। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে অখণ্ড ভারতবর্ষ 3 টুকরো হয়। একটা দিকের নাম হয় পশ্চিম পাকিস্তান, মাঝের অংশের নাম হয় ভারত, আর ডান দিকের নাম হয় পূর্ব পাকিস্তান। আর এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান অর্থাৎ যেটা এখন পাকিস্তান, সেই পাকিস্তানের জনগণ বা মোহাম্মদ আলী জিন্নাহরা চেয়েছিল যে অন্য সব কিছু ভাগাভাগির মতো সিন্ধুর জল নিয়েও ভাগাভাগি হোক। কিন্তু সেই সময় একেবারে নতুন স্বাধীন হওয়া দুটি দেশের অর্থনৈতিক পরিকাঠামো দেখার পর বিশ্ব ব্যাংক এই ভারত এবং পাকিস্তান দুটি দেশকেই এক মধ্যস্থতাকারী আলোচনার টেবিলে বসায়, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ছিল এই বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। আর এই 3 পক্ষের আলোচনা শেষে 19 সেপ্টেম্বর 1960 সালে পাকিস্তানের করাচিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে এক যুগান্তকারী চুক্তি হয়, যে চুক্তিতে বলা হয় যে সিন্ধু এবং তার 5 উপনদী শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা এবং ঝিলম ও সিন্ধু, এই 6 নদীর জল ভারত এবং পাকিস্তান কোনো রকম বিবাদ ছাড়াই ব্যবহার করবে। এর মধ্যে ভারত ব্যবহার করবে বিয়াস বা বিপাশা, রাভি বা ইরাবতী এবং সুতলেজ বা শতদ্রু, এই 3 নদীর জলে সম্পূর্ণরূপে অধিকার থাকবে কিন্তু শুধুমাত্র ভারতে। আর অন্যদিকে সিন্ধু, চেনাব বা চন্দ্রভাগা এবং ঝিলম নদী, এই 3টে নদীর জল সম্পূর্ণরূপে অধিকার পাবে পাকিস্তান। এখন এই যে সিন্ধু এবং তার 5 উপনদীর জল, এই টোটাল জল যদি হিসাব করে দেখা যায় তবে এই জলের মাত্র 20% পায় ভারত আর 80% পায় পাকিস্তান। এখন এই জল, এই সিন্ধু এবং বাকি যে 2 উপনদী চন্দ্রভাগা এবং ঝিলম, এই জলে পাকিস্তানের আসলে ঠিক কতটা কাজের? এমন একটা দেশ যে দেশের বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক মাত্র 255 মিলিমিটার। এবং যদি দেখা যায় ভারতের পশ্চিম অংশে যে মরুভূমি আছে থর, সেই থরের মরুভূমির 60% কিন্তু পাকিস্তানে আর 40% ভারতে। এখন এই পাকিস্তানের 90% কৃষিকাজ, যার মধ্যে 82% কৃষিকাজ হয় এই সিন্ধু এবং তার 2 উপনদীর সেচের জলে। আর এই যে কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থার 25% জিডিপি যেটা পাকিস্তানের অর্থনীতিতে যোগ দেয় এই কৃষি ব্যবস্থা। এবং পাকিস্তানের এই অঞ্চলে সেচ পদ্ধতির মাধ্যমে যে চাষগুলো করা হয়, ধান, গম, আখ এবং তুলোর জন্য পাকিস্তান ভীষণ বিখ্যাত। কিন্তু মজার বিষয় কি জানেন, একে বৃষ্টিপাত কম হয়, তার উপর মরুভূমির একটা বড় অংশ পাকিস্তানে, তাই পাকিস্তান কোনোদিন মাটির উপর দিয়ে জল কিন্তু নিয়ে যেতে পারে না, কারণ মাটির উপর দিয়ে যদি জল নিয়ে যায় তাহলে সেই জল বাষ্প হয়ে উড়ে যাবে। তাই পাকিস্তান মাটির নিচ দিয়ে সেচের জন্য জল নিয়ে যায়, যেটাকে বলা হয় ক্যারেজ প্রথা, একটু গুগল করে নেবেন। এর ফলে পাকিস্তানের কৃষি ব্যবস্থায় এই যে নদীর জল, এই 3টি নদীর জল প্রায় 90% ব্যবহৃত হয়। শুধু তাই নয়, পানীয় জল হিসেবেও পাকিস্তান এই 3টি নদীর জলেই ব্যবহার করে। এখন ভারত যদি এই জল বন্ধ করে দেয়, প্রথমত চাষবাস হবে না, 25% জিডিপি ওখান থেকেই কমে গেল। পানীয় জল, তীর্থের কাকের মতো চেয়ে থাকতে হবে জল খাওয়ার জন্য। আর পাকিস্তানের যে গরম হয় গরমকালে, সেটা আমাদের ভারতের থেকে বেশ কয়েক গুণ বেশি। তাহলে গরমে যদি কোনো মানুষ জল না পায়, হাহাকার করে মরবে বাচ্চা থেকে পাকিস্তানের বুড়ো। আর কৃষিকাজের মাধ্যমে যে 25% জিডিপিতে যোগদান করত পাকিস্তানের কৃষি ব্যবস্থা, সেটা যখন ভেঙে পড়বে, এমনি পাকিস্তানের জিডিপি বর্তমানে একেবারে তলানিতে, আর যদি এইভাবে ভেঙে পড়ে পাকিস্তানের অর্থ ব্যবস্থা তাহলে তো সেটা দূরবীন দিয়ে দেখতে হবে। কিন্তু শুধুমাত্র যে এই চাষবাস এবং পানীয় জলে
পাকিস্তানের এই 3টি নদীর জল ব্যবহার হয় তা কিন্তু নয়, আরও একটা কাজে ব্যবহার হয়। গোটা পাকিস্তানের মেইন বিদ্যুতের চাহিদা মেটায় পাকিস্তানের সব বড় বড় জলবিদ্যুৎ কেন্দ্র বা হাইড্রোলিক পাওয়ার সিস্টেম। আর সেইভাবে 1967 সালে ঝিলম নদীর উপর নীলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে, যেটা 969 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এরপর 1977 সালে পাকিস্তানের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র তারবেলা, যেটা সিন্ধু নদীর উপর গড়ে ওঠে, আর যে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে 4888 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এরপর 2018 সালে মাহি নদীর উপর মাওলং নামের এক জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা 969 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করে। আর এই জলবিদ্যুৎ পাকিস্তানের বড় বড় শহর ইসলামাবাদ, করাচি, মুলতান, লাহোরের মতো শহরে বিদ্যুতের চাহিদা মেটায়। এখন যদি এই 3টি নদীরই জল বন্ধ করে দেওয়া হয়, তাহলে পাকিস্তানের লাহোর, মুলতান, করাচি, ইসলামাবাদের মতো শহর অন্ধকারে ডুবে যাবে। যেমন ডুবে যাবে চাষবাসের অভাবে, তাদের কৃষি ব্যবস্থা, তাদের জিডিপি তলানিতে এসে পড়বে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা টোটাল ভেঙে পড়বে। এখন তো পাকিস্তান, সৌদি আরব আর চীনের থেকে ভিক্ষা করে নিজেদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। আর ভারত যদি এই ভাতে মারার চিন্তা ভাবনা করে, এবং যেটা আগামী দিনে সত্যিই করে দেখাবে, অলরেডি ঝিলম নদীর উপরে যে বাঁধ, উরি বাঁধ, সেই বাঁধের জল হঠাৎ করে ছেড়ে দেওয়ায় পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যারা সন্ত্রাসের মদত দেয়, যারা সন্ত্রাসকে ফান্ডিং করে, যারা সন্ত্রাস হয়ে উগ্র ইসলামী মৌলবাদ ভারতের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে চায়, তাদের জন্য এটাই একমাত্র দাওয়াই। প্রবল গরমে যখন মানুষ জলের জন্য হাহাকার করবে, তখন টোটাল জল বন্ধ করে দাও, যেন এক ফোঁটাও জল পাকিস্তানে না যায়। আর যখন বর্ষাকালে মানুষ জলের জন্য কষ্ট পাবে না, তখন একসঙ্গে সমস্ত বাঁধ খুলে দাও, সব জল গিয়ে বন্যার জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যেন পাকিস্তানের প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য আর্তনাদ করে ওঠে। ভারত যে পাকিস্তানের উপর এই ওয়াটার স্ট্রাইকটা করেছে, এটা কিন্তু একদিনের ফসল না যে আজকেই স্ট্রাইক করলো আর সেটা কালকে থেকে ফলপ্রসূ হবে। এটা একটা দীর্ঘ মেয়াদী প্রসেস, যেখানে ধীরে ধীরে পাকিস্তানের অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে। ইতিহাসের পাতায় পড়তে হবে পাকিস্তান নামে একটা দেশ ছিল, আর সেটা পাকিস্তান এখন হাড়ে হাড়ে টের পেয়েছে বলেই পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী উগ্র ভাষণ দিয়ে, মৌলবাদী ভাষণ দিয়ে পাকিস্তানের সমস্ত জনতাকে এক করার চেষ্টা করছে। কিন্তু এরা বুঝতে পারেনি ভারতের অস্তিত্বে আঘাত করার পরিণাম এদের জন্য কতটা খারাপ হতে পারে। আর ভারত প্রথম পদক্ষেপ হিসেবে এই ওয়াটার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানকে ভাতে মারার যে সিদ্ধান্ত নিয়েছে, এখানেই কিন্তু ভারত থেমে থাকবে না, যে আগের মতো নিশ্চুপ হয়ে সংযমী হয়ে থাকার বার্তা দেবে না। এই ভারত পাল্টা প্রত্যাঘাত করবে, এবং যে প্রত্যাঘাতের পরিণামে পাকিস্তান ইতিহাসের পাতায় উঠবে। পাকিস্তানের জন্য চরম দুঃস্বপ্নের কালো রাত অপেক্ষা করে আছে, যেটা পাকিস্তান চরম দুঃস্বপ্নেও কল্পনা করেনি। যাই হোক, এই ছিল পাকিস্তানের উপর ভারতের ওয়াটার স্ট্রাইকের পরিণাম, এবং ওয়াটার স্ট্রাইক হলে পাকিস্তানের কী কী অসুবিধা হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা সন্ত্রাসের মদতদাতা, তাদের জন্য এই পরিণামটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।